কি ব্লক? এস ব্লক। আচ্ছা, তো এস ব্লক মৌল আমাকে ফার্স্টেই জানতে হবে যে এস ব্লক মৌল কি, বা এস ব্লক মৌল কয়টা, বা এস ব্লক মৌল কি কি আছে। তো এস ব্লক মৌল সম্পর্কে জানতে গেলে আমার দুই প্রকারের জিনিস জানতে হবে। একটা হচ্ছে এস ব্লক মৌলের ভৌত এবং রাসায়নিক ধর্ম, ঠিক আছে, এস ব্লক মৌলের কি কি আছে কি কি নাই, বা কিভাবে কি করতে হবে, প্রত্যেকটা জিনিসই আমাকে ধীরে ধীরে জানতে হবে। আমি আবারও বলতেছি, এখানে যদি কেউ তাড়াহুড়া করেন এই অধ্যায়ে গোল্লায় যাবে। এটা অধ্যায়ে তাড়াহুড়া করার না, আপনি তাড়াহুড়া করে পারবেন না, ঠিক আছে, আমার কথা বুঝতে পারছেন? এটা অধ্যায়ে তাড়াহুড়া করার না, তাড়াহুড়া করে পারবেন না। আচ্ছা, এই কে কে আছিস? একটা হচ্ছে আবিদুর রহমান আছে, আরেকটা কে? আবিদুর রহমান অনেকদিন পর ক্লাস করতেছে। হ্যাঁ, আচ্ছা দেখো, তো প্রথমেই চলে আসি যে এস ব্লক মৌল কয়টা বলো দেখি। মৌল হচ্ছে 14টা। ফার্স্ট অফ অল এটা আমাকে জানতে হবে, এস ব্লক মৌল যে 14টা সেটা আমাকে ভালো মতো জানতে হবে যে এস ব্লক মৌল কয়টা। এখন চলে আসি, এই যে এস ব্লক মৌলগুলো আছে, এই এস ব্লক মৌলের আকরিক সম্পর্কে জানতে হবে। এস ব্লক মৌল কোথায় পাওয়া যায়, বা এস ব্লক মৌলের আকরিক গুলা কি কি, এই জিনিসগুলো সম্পর্কে জানতে হবে, ঠিক আছে। লিখে রাখো, এস ব্লক মৌলের আকরিক। এস ব্লক মৌল 14টা, এবং এই এস ব্লক মৌল 1A 2A এই দুইটা গ্রুপ, অথবা এটা এভাবে লিখতে পারো 1 এবং 2 গ্রুপে থাকে। 1 এবং 2 গ্রুপে থাকে, এটুকু মনে রাখলেই হবে, খুবই ভালো কথা। এস ব্লক মৌল দুই ধরনের আছে, একটা হচ্ছে ক্ষার ধাতু, এই 1 নাম্বার গ্রুপকে বলা হয় ক্ষার ধাতু, 2 নাম্বার গ্রুপকে বলা হবে মৃৎক্ষার ধাতু। খুবই ঠান্ডা মাথায় বুঝবেন। এখন চলে আসি এস ব্লক মৌলের আকরিক সম্পর্কে আমাকে জানতে হবে। এস ব্লক মৌলের কি সম্পর্কে বলো দেখি? আকরিক গুলা সম্পর্কে জানতে হবে। আকরিককে ইংলিশে ওর বলা হয়। আকরিককে ইংলিশে কি বলে বলো দেখি? ওর বলা হয়। আকরিককে ইংলিশে কি বলা হয়? ওর বলা হয়, ঠিক আছে, ভালো করে বুঝবেন। আকরিক ইংলিশে ওর বলা হয়। আচ্ছা, এখন দেখেন এই আকরিক গুলা কি কি, বা আকরিকের নামগুলা কি কি, এই টাইপের বুঝবেন। দেখেন, সোডিয়ামের যখন আকরিক হবে, বিভিন্ন আকরিক গুলা লিখবেন। সোডিয়াম ক্লোরাইড, এইটাকে আমরা বলবো হচ্ছে রক সল্ট। এটা সোডিয়াম ক্লোরাইডকে আমরা কি বলবো? রক সল্ট। ভালো করে বুঝবেন, এগুলা বইয়ে নাই, ভালো করে ধরবেন। সোডিয়াম নাইট্রেট, সোডিয়াম নাইট্রেট হচ্ছে চিলি সল্ট পিটার। চিলি সল্ট পিটার কি বলা হবে? চিলি সল্ট পিটার। এখন চলে আসি, ঠিক আছে। এখন দেখো, বোরাক্স, যেগুলা লিখে দিচ্ছি এগুলা ভালো মতো পড়বেন, এগুলো নামগুলা আসতে পারে। Na2B4O7 ইন্টু 10H2O, এটার নাম হচ্ছে বোরাক্স। এটা গেল আমার সোডিয়ামের আকরিক। ম্যাগনেসিয়ামের আকরিক কি কি? ম্যাগনেসিয়াম কার্বনেট, এটা হচ্ছে ম্যাগনেসিয়াম, এটার নাম হচ্ছে ম্যাগনেসাইট। ম্যাগনেসাইট, এই নামগুলো খুবই ইম্পর্টেন্ট। আবারও বলি, এগুলা হাজারি স্যারের বইয়ে নাই, এই জিনিসগুলো আপনাকে পড়তে হবে। চলে আসে,
এরপরে চলে আসি ক্যালসিয়াম কার্বনেট, এটার নাম হচ্ছে চুনা পাথর। এরপরে চলে আসেন ক্যালসিয়াম সালফেট ইন্টু 2 অণু পানি, এটার নাম হচ্ছে জিপসাম। দেখেন এগুলা কিন্তু সব পড়ার বিষয়, এখানে সব পড়ার বিষয়। ক্যালসিয়াম কার্বনেট ইন্টু ম্যাগনেসিয়াম কার্বনেট, এটার নাম হচ্ছে ডোলোমাইট। এরপরে চলে আসি পটাশিয়াম নাইট্রেট, এটার নাম হচ্ছে নাইটার। এর নাম কি? নাইটার। এরপরে চলে আসি পটাশিয়াম ক্লোরাইড, এটার নাম হচ্ছে সিলভাইন। সিলভাইন এগুলা কিন্তু কমন নেম না, এগুলা এগুলা হচ্ছে ওই যে বিজনেস বা ইয়েতে এগুলা করা হয়, ঠিক আছে। পটাশিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, 6H2O, তাহলে এটার নাম হবে কার্নালাইট। কার্নালাইট, এই নামগুলা খুবই ভালো মতো পড়বেন। এটার নাম কি হবে বলেন? কার্নালাইট। এরপরে চলে আসেন বেরিলিয়াম অক্সাইড ইন্টু পানি, এটার নাম হচ্ছে ক্রাইসোবেরিল। নাম উচ্চারণ করতে গেল আমার, ক্রাইসোবেরিল, ভালো করে বুঝবেন, হ্যাঁ। এরপরে আসি ক্যালসিয়াম সালফেট, এটার নাম হচ্ছে অ্যানহাইড্রাইট। এরপরে চলে আসি ম্যাগনেসিয়াম সালফেট ইন্টু 1 অণু পানি, এটার নাম হচ্ছে কিসেরাইট। ঠিক আছে। এখন এখানে দেখবেন যে এই যে ক্যালসিয়ামটা, এই ক্যালসিয়ামটা দেখবেন যে এটা ডিমের খোসার মধ্যে থাকে। কোথায় থাকে ভাইয়া? ডিমের খোসার মধ্যে। এটা ভালো মতো বুঝবেন। এটুকু বোঝা গেছে? বোঝার কিছু নাই এখানে, এখানে বোঝার কিছু নাই, এখানে আপনাকে করতে হবে, ঠিক আছে। এটা বোঝার কিচ্ছু নাই, এখানে টোটালি বোঝার কিছু নাই। এই বুঝছেন আপনি? কে কে আছেন? তো এদের দেখতেই পাই না, কে কে আছো তোমরা? কোনো কথা নাই, বার্তা নাই, হ্যাঁ। কে কে আছো? কে কে আছো বলো? কে কে আছো তোমরা? দেখো এখানে আবিদুর রহমান আছে, আর কে কে আছে জানি না। তবে এখানে কিন্তু যেগুলো আমি লিখে দিব এখন, এগুলো কিন্তু সাধারণত বইয়ে থাকবে না, ঠিক আছে, এগুলো বইয়ে নাই। এখন চলে আসি আরো কিছু কিছু জিনিস দেখাই। ক্যালসিয়াম আছে, সোডিয়াম সালফেট, এগুলোর নামগুলো পড়বেন। এটার নাম হচ্ছে সোডা অ্যাশ। এরপরে হচ্ছে পটাশিয়াম কার্বনেট, পটাশিয়াম কার্বনেটকে বলবেন পার্ল অ্যাশ। পার্ল অ্যাশ। এরপরে পড়বেন হচ্ছে আপনি এরপরে পড়বেন দেখেন বেরিয়াম সালফেট, এটার নাম হচ্ছে বোরাইট।
এরপরে আসি ক্যালসিয়াম ফসফেট, এটার নাম হচ্ছে ফসফোরাইট। নাম কি? ফসফোরাইট। আচ্ছা, ক্লিয়ার? এইটুকু ক্লিয়ার হয়েছে কিনা বলেন? আমি আপনাদের যেটা পড়াচ্ছি সেইটা মানে 2-3টা বইয়ের মিক্সচার, আবারও বলতেছি 2-3টা বইয়ের মিক্সচার। এই মিক্সচার গুলো যদি আপনি পড়তে চান তাহলে এটা আপনাকে পড়তে হবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখেন, লিখেন এটার নাম হচ্ছে অ্যামেরি। দেখেন এই জিনিসগুলো একটু ভালো মতো করতে হবে, ঠিক আছে? এই জিনিসগুলো একটু ভালো মতো করতে হবে। আবারও বলতেছি, এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়, প্লাস হচ্ছে এই অধ্যায়টা সব থেকে ক্যাচাইল্লা অধ্যায়। এই অধ্যায় পড়াইতেও বিরক্তিকর, এই অধ্যায় পড়তেও বিরক্তিকর। এই জিনিস রোকেয়া বেগম, রোকেয়া বেগম কি যেন, সোহানা দীপ্তি, দেখো এখন দেখো 2জন ক্লাস করতেছে, এটা খুবই, কালকে 5জন ক্লাস করছিল, অনেক ভালো লাগতেছিল। জিনিসগুলো একটু পড়তে হবে, না পড়লে কিছুই বুঝবা না। চলে আসো, এস ব্লক মৌলের সাধারণ ধর্মাবলী। যে জিনিসগুলো বলে দিব সেই জিনিসগুলাই লিখবা শুধু। তো এস ব্লক মৌলের যখন সাধারণ ধর্মাবলী, দেখা যায় এস ব্লক মৌলগুলা খুবই নরম হয়। একটা কথা বুঝবেন, এই এস ব্লক মৌলগুলা খুবই নরম হবে। এদের এমনও হয় যে ছুরি দিয়ে কাটা যায়, এদের দেখবা ছুরি দিয়ে কাটা যায়, ছুরি দিয়ে কাটা যাবে। ভালো করে বুঝবো, হ্যাঁ? এখন এস ব্লক মৌলগুলার একটু বোঝার চেষ্টা করবা যে এস ব্লক মৌলগুলার নিম্ন গলনাঙ্ক স্ফুটনাঙ্ক হয়, নিম্ন গলনাঙ্ক স্ফুটনাঙ্ক। তাহলে নিম্ন গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বলতে একটু বুঝবা যে, যেমন আমি যদি আসি গ্রুপ ওয়ানের, গ্রুপ ওয়ানের দেখবা সর্বোচ্চ গলনাঙ্ক হলো লিথিয়ামের, গ্রুপ ওয়ানের সর্বোচ্চ হচ্ছে লিথিয়ামের। দেখো যেগুলা লিখে দিচ্ছি শুধু এগুলাই করবা, এটা হচ্ছে 180.5 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? আবার সব থেকে কম কার? সিজিয়ামের, সিজিয়ামের সেটা হচ্ছে 28.4 ডিগ্রি সেলসিয়াস। বোঝার চেষ্টা করবা, 28.4 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? এখন তোমার যে গ্রুপ 2 এর ক্ষেত্রে যাবা, বেরিলিয়ামের গলনাঙ্ক দেখবা 1778 ডিগ্রি সেলসিয়াস। আবার দেখবা যে গ্রুপ 2 এর যদি আমি যাই, বেরিলিয়ামের গলনাঙ্ক হচ্ছে 1278 ডিগ্রি সেলসিয়াস। এটা আবার অনেক বেশি হয়ে গেছে, অনেক বেশি হয়ে গেছে, ঠিক আছে? তো দেখা যায় যে তুমি যখন বাম থেকে ডানের দিকে যাচ্ছ, খুবই ভালো কথা, লিথিয়ামের যখন তুমি যাচ্ছ, গ্রুপ ওয়ানের লিথিয়ামের এই যে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক, এটা কোনো পর্যায় ভিত্তিক ধর্ম সম্পূর্ণরূপে মানবে না। আবার বলি, গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক তুমি যদি মনে করো যে ভাইয়া এটা পর্যায় ভিত্তিক ধর্ম মানবে না, মানবে না, টোটালি মানবে না। কথা বুঝতে পারছো? এটা পর্যায় ভিত্তিক ধর্ম টোটালি না মানে তোমার মোটামুটি ভাবে দেখা যায় যে এরা আংশিকটা মানে, টোটালিটা মানবে না, ঠিক আছে? এখন আসো ক্ষার ধাতু, এদের জারণ ধর্ম দেখবা, ক্ষার ধাতুর জারণ ধর্ম হচ্ছে 1+1। আবার দেখবো যেটা মৃৎক্ষার ধাতু, জারণ মান হচ্ছে +2।
দ্যাটস ইট। মৃৎক্ষার ধাতু জারণ মান হচ্ছে কত বলো দেখি, +2। এটা একটু বুঝবা। এরা তীব্র তড়িৎ ধনাত্মক মৌল, তীব্র তড়িৎ ধনাত্মক মৌল, বোঝার চেষ্টা করো, তীব্র তড়িৎ ধনাত্মক মৌল। ঠিক আছে, তো দেখা যায় যে এরা দেখা যায় তোমার সোডিয়াম আয়ন গঠন করতে পারে, তেমনি ভাবে এরা সবগুলাই +1। দেখা যায় এরা ম্যাগনেসিয়াম 2+ আয়ন গঠন করতে পারে, চলতেই থাকবে। তো তীব্র তড়িৎ ধনাত্মক মৌল খুবই ভালো কথা। তো এরপরে চলে আসি তীব্র তড়িৎ ধনাত্মক মৌল, এরা আয়নীকরণ বিভব খুবই কম, এদের আয়নীকরণ বিভব অনেক কম, আয়নীকরণ বিভব কম। প্রশ্ন থাকে ভাইয়া কেন, প্রশ্ন থাকে ভাইয়া কেন, কেন বলো কেন? কেন আয়নীকরণ বিভবটা কম? কারণ হচ্ছে, কারণটা লিখে নিবা, এটার কারণটা লিখবা। কারণ দেখবা যে এদের শেষ কক্ষপথে, শেষ কক্ষপথে একটি অথবা দুইটি ইলেকট্রন থাকায় নিউক্লিয়াসের সাথে অ্যাট্রাকশনটা কম হয়, ঠিক আছে, থাকায় এরা অষ্টক পূরণের জন্য খুব সহজেই ইলেকট্রন ছেড়ে দিবে। যদি বলো ভাইয়া কেন ছেড়ে দিবে, যদি এই জায়গায় প্রশ্ন করো কেন ছেড়ে দিবে, তাহলে বলবো যে যখন মনে করবা যে এরকম একটা মানুষ, কথাগুলো বুঝবা, এইটা আমার কেন্দ্র, সাপোজ মনে করো এই যে একটা, এই একটার সাথে এর কি অ্যাট্রাকশনটা খুব বেশি হবে, একটার সাথে অ্যাট্রাকশনটা কি খুব বেশি হবে, এই যে এই অ্যাট্রাকশনটা, এই অ্যাট্রাকশনটা খুব বেশি হবে, খুব বেশি হবে না। তার মানে এইখানে দেখবা যে শেষ কক্ষপথের ইলেকট্রন, ভালো করে বুঝবেন, শেষ কক্ষপথের ইলেকট্রন এর সাথে, এই কালকে সেকেন্ড চ্যাপ্টারে এমসিকিউ করাবো, দেখো শেষ কক্ষপথের ইলেকট্রনের সাথে তোমার নিউক্লিয়াসের অ্যাট্রাকশন কম থাকে, শেষ কক্ষপথে ইলেকট্রন একটি থাকায়, দেখো একটি থাকায় এর সাথে নিউক্লিয়াসের অ্যাট্রাকশন অনেক কম। কম থাকে, যার কারণে খুব সহজে ইলেকট্রনটা ছেড়ে দিতে পারে, বুঝতে পারছেন? তার যার কারণে খুব সহজে ইলেকট্রনটা কি করতে পারে, সে ছেড়ে দিতে পারে। তাহলে ইলেকট্রনটা আপনি ছেড়ে দিল, তাহলে কি ইলেকট্রনটা আপনার কি করলো, ছেড়ে দিল, ঠিক আছে। তার কারণে এই যে ইলেকট্রনটা থাকার কারণে যে সহজে ছেড়ে দিবে, এই ওয়ার্ডটা মনে রাখবেন, এই সহজে ছেড়ে দেওয়ার কারণে, এই যে সহজে ছেড়ে দিবে, এই সহজ ছেড়ে দেওয়াটার কারণে আয়নীকরণ বিভব কম। ভাই আয়নীকরণ বিভব কি? একটা পরমাণু তার গ্যাসিয়াস ফর্ম থেকে আয়নে পরিণত হতে, একটা পরমাণু তার গ্যাসিয়াস ফর্ম হতে আয়নে পরিণত হতে যে পরিমাণ শক্তি লাগে, এগুলাকে আসবো আমরা। এইটুকু বোঝা গেছে? দেখেন এখানে কিন্তু প্রত্যেকটা মিনিংফুল ওয়ার্ড আছে, প্রত্যেকটা লাইন থেকে এখানে কোশ্চেন করা যেতে পারে।
দেখেন এই এর কম্পাউন্ড গুলা বোঝা গেছে রে, বর্ণহীন। কেন? প্রশ্ন আসি কেন বেশিরভাগ কম্পাউন্ড বর্ণহীন হয়ে যায়? কেন? কারণ এইটার কারণ যদি আসি যে কেন, এটার কারণ হচ্ছে এর ক্যাটায়নে বেজোড় ইলেকট্রন থাকে না। হ্যাঁ, কেমিস্ট্রি মানে ব্যতিক্রম, কেমিস্ট্রি মানে ব্যতিক্রম। তার মানে এখানে বুঝতে হবে। তবে এরা যখন, ভালো করে বুঝবেন, এরা যখন দেখবেন যে ঋণাত্মক আয়ন বা কিছু কিছু কম্পাউন্ড আছে, তবে এরা যদি ডি ব্লকের মৌলের আয়নের সাথে থাকে, তাহলে এরা বর্ণযুক্ত হবে। তাহলে এরা কি হবে? বর্ণযুক্ত হবে। এখন চলে আসি ভাইয়া, ডি ব্লকের আয়নটা কি? সাপোজ মনে করো, এই সবাই একটু একটু রেসপন্স করো, KMnO4। রেসপন্স না করলে পড়ায় মজা নেই, আবারও বলতেছি, রেসপন্স না করলে পড়ায় মজা নেই, টোটালি কোনো মজা নেই। এখানে দেখবেন যে এই KMnO4, ভালো করে বুঝেন, এই MnO4, আমি এখানে কেটা একটু অন্য কালার দিয়ে লিখবো। তাহলে দেখেন MnO4 হচ্ছে, ম্যাঙ্গানিজ হচ্ছে ডি ব্লকের একটা যৌগ, ডি ব্লকের একটা মৌল। আর আমি কি বলছি এই জায়গায় বুঝো, ডি ব্লকের মৌলের বা মূলকের আয়নের সাথে, ঠিক আছে, ডি ব্লক যুক্ত। তাহলে ডি ব্লক যুক্ত মৌল যুক্ত আয়ন আছে, বা এটা এইভাবে লিখতে পারি আবার, ডি ব্লকের মৌলের মূলকের সাথে, আয়নের সাথে না বলি, মূলকের সাথে, মূলকের সাথে, এটা একটু ভালো মতো বোঝা যাচ্ছে। তাহলে মূলক হচ্ছে KMnO4, এটার নাম হচ্ছে পটাশিয়াম, পটাশিয়াম পার ম্যাঙ্গানেট, পটাশিয়াম পার ম্যাঙ্গানেট। এটা আবার রং দিবে, এটা আবার রং দিবে। যেমন এরকম যদি আমি বলি, তাহলে বলো তো এটা কি রং দিবে, এটা কি রং দিবে, এটা রং দিবে, এটা কি রং দিবে? হ্যাঁ বলো, এটা কি রং দিবে, এটা কি রং দিবে, এরা কি রং দিবে? বলো তো এটা কি রং দিবে? কিরে, আমি খালি পড়াই যাব? ভাই ডায়াম্যাগনেটিক কেন? ডায়াম্যাগনেটিক তখনই হবে যখন দেখবা, যখন দেখবা এতে কোনো বেজোড় ইলেকট্রন নেই, মানে ডাইপোল মোমেন্ট শূন্য হয়। বেজোড় ইলেকট্রন নেই। যদি বেজোড় ইলেকট্রন না থাকে, আবারও বলি, যদি বেজোড় ইলেকট্রন না থাকে, আবারও ঠান্ডা মাথায় বুঝবেন, যদি বেজোড় ইলেকট্রন না থাকে তাহলে সেটা অবশ্যই ডায়াম্যাগনেটিক। তার মানে ডায়াম্যাগনেটিক মানে এরা কি, এরা চুম্বক দ্বারা বিকর্ষিত হবে।
তাহলে এখন দেখেন, যদি আমি এখানে একটা এক্সাম্পল দিই, যদি আমি মনে করেন সোডিয়াম প্লাস দিলাম, সোডিয়াম প্লাস, এখন আসি যে এই যে ইলেকট্রনটা এটা যাবে সর্বশেষ কক্ষপথ থেকে, তাহলে 1s2 2s2 2p6 এইটা। এখন দেখেন শেষ যেটা আছে, শেষে যদি আমি এরকম করে একটু ড্র করি, তাহলে এখন দেখেন প্রথমে ইলেকট্রন এখানে যাবে, সেকেন্ড, থার্ড, 4 5 6, এখানে কি কোনো বেজোড় ইলেকট্রন আছে? তার মানে বেজোড় ইলেকট্রন না থাকায় এরা চৌম্বক দ্বারা ডাইপোল মোমেন্ট শূন্য হবে, দ্যাটস ওয়াই এদের ডাইপোল মোমেন্ট শূন্য। কথা কি বোঝা গেছে? কথা কি বোঝা গেছে? আচ্ছা একটু দাঁড়াও তো, একটু ওয়েট করো। এই তোমরা একদম মানে খুব ইয়ে করতেছো, একটু ওয়েট করো। আচ্ছা, একটু দাঁড়াও, চলে আসি। আচ্ছা এটা ডাইপোল মোমেন্ট না, এটা হবে ম্যাগনেটিক মোমেন্ট। ডাইপোল কেন লিখতেছি, ম্যাগনেটিক মোমেন্ট শূন্য। ভালো করে দেখবা, হ্যাঁ, এদের ম্যাগনেটিক মোমেন্ট আসবে জিরো। ভাইয়া ম্যাগনেটিক মোমেন্ট কিভাবে জিরো আসবে দেখান, ভাইয়া ম্যাগনেটিক মোমেন্ট কেমনে জিরো আসবে দেখান। হ্যাঁ, খুবই ভালো কথা। এখন দেখেন ম্যাগনেটিক মোমেন্ট যখন আপনি বের করবেন, ম্যাগনেটিক মোমেন্ট বের করার সূত্র হচ্ছে, আচ্ছা এটা পরের পেজে লিখি, লেখেন ম্যাগনেটিক মোমেন্ট, আচ্ছা এখানে লিখে দিই কারণ আপনার ইয়ে করতে হবে, লেখেন ম্যাগনেটিক মোমেন্ট is equal to root over n ইন্টু হচ্ছে n প্লাস টু। দেখেন রুট ওভার n ইন্টু হচ্ছে n প্লাস টু।
আচ্ছা, এখন চলে আসেন এন হচ্ছে, এখানে বলবেন যে ভাইয়া এন কি? এন হচ্ছে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা। এখানে অযুগ্ম ইলেকট্রন কয়টা ভাইয়া? এটা অযুগ্ম ইলেকট্রন কয়টা? এখানে একটা অযুগ্ম ইলেকট্রন আছে, এখানে অযুগ্ম ইলেকট্রন হচ্ছে 0। তার মানে ম্যাগনেটিক মোমেন্ট আসবে হচ্ছে 0, কারণ 0-র সাথে গুণ হচ্ছে ম্যাগনেটিক মোমেন্ট আসবে 0। আমার কথা বুঝতে পারছেন? কথা মনে হয় বুঝতে পারছেন। তাহলে ম্যাগনেটিক মোমেন্ট যেটা আপনি বের করবেন, আবারও বলি, এটা ডাইপোল মোমেন্ট না, এটা ম্যাগনেটিক মোমেন্ট। এই ম্যাগনেটিক মোমেন্ট বের করবেন হচ্ছে √n ইন্টু হচ্ছে n+2 দিয়ে। তার মানে এখানে আমার টোটাল ম্যাগনেটিক মোমেন্ট আসবে হচ্ছে আমার 0। আমার কথা বুঝতে পারছেন? যে কোনো আপনার ক্যাটায়ন সমূহে ম্যাগনেটিক মোমেন্ট আসবে হচ্ছে অলওয়েজ 0। ক্লিয়ার? আচ্ছা, এখন বলতে পারেন ম্যাগনেটিক মোমেন্টটা কি? আচ্ছা, চৌম্বক দেখা যায় যে তোমার যে মোমেন্টাম একটা থাকে, ঠিক আছে? ইলেকট্রনের নির্দিষ্ট পরিমাণ কি থাকে? ম্যাগনেটিক মোমেন্ট থাকে। একটু বোঝার চেষ্টা করবা যে ইলেকট্রনেরও নির্দিষ্ট পরিমাণ ম্যাগনেটিক মোমেন্ট থাকে। আর ম্যাগনেটিক মোমেন্টটা কি জিনিস? যে কোনো বস্তুর মোট ম্যাগনেটিক মোমেন্ট হলো তার সমগ্র ইলেকট্রনের গতির যোগফল। এই যে ম্যাগনেটিক মোমেন্টটা আছে না, এই ম্যাগনেটিক মোমেন্ট যেটা আছে সেটা হচ্ছে, ভালো করে বুঝবা, এই ম্যাগনেটিক মোমেন্টটা কি জিনিস বললাম, এটা হচ্ছে কোনো বস্তুর, দেখো, কোনো বস্তুর মোট ম্যাগনেটিক মোমেন্ট হলো তার সমগ্র ইলেকট্রনের গতির যোগফল। যেটাকে তুমি মিউ দ্বারা প্রকাশ করবা। একটা ইলেকট্রনের গতিশীল ইলেকট্রন, ঠিক আছে, গতির যোগফল। তার মানে একটা ইলেকট্রন কতটুকু যাচ্ছে, ঠিক আছে? ইলেকট্রনের যে একটা তোমার দৌড়াচ্ছে, একটা ইলেকট্রন যখন জোরবদ্ধ হয়ে থাকবে, মনে করো বিয়ে শাদী করতো, তার মানে তুমি ঘরের মধ্যে বন্দি, এখান থেকে বের হওয়ার তো কোনো ইয়ে নাই, ঠিক আছে? এখন এই ইলেকট্রনের দুই ধরনের গতি থাকে, একটু বুঝবা যে ইলেকট্রনের দুই ধরনের গতি থাকবে। কি কি গতি থাকবে? একটা ঘূর্ণায়ন গতি আর একটা হচ্ছে ইলেকট্রনের স্পিন গতি, ঠিক আছে? তো এই গতিটা হচ্ছে তোমার দুই ধরনের হয়। একটা হচ্ছে, এখন আসি, আমরা একটু আসি যে মোট গতি কোনটা। মোট গতির যোগফলটাই হচ্ছে তোমার ম্যাগনেটিক মোমেন্ট, একটু বুঝবা। এখন এই মোট গতি যেটা আছে, এই মোট গতি হচ্ছে দুই ধরনের, ঠিক আছে? ইলেকট্রনের দুই ধরনের গতি থাকে, কারণ ইলেকট্রনই তোমাকে ম্যাগনেটিক মোমেন্টটা তৈরি করে দেবে। দুই ধরনের গতি, একটা হচ্ছে ঘূর্ণায়ন গতি আর আরেকটা হচ্ছে ইলেকট্রনের স্পিন গতি। এই দুইটা গতির কারণে, এই দুইটা গতির কারণেই চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। এই দুইটা গতির কারণেই চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে। ঠিক আছে? এখন মেইনলি যদি আমি বলি, এই প্রত্যেকটা ইলেকট্রনই কিন্তু একটা করে চৌম্বক। তুমি যদি এরকম ধরো যে প্রত্যেকটা ইলেকট্রনই একটা করে চৌম্বক, একটি করে ক্ষুদ্র চৌম্বক, এটা একটু বুঝতে হবে। প্রত্যেকটা ইলেকট্রনই একটা করে ক্ষুদ্র চৌম্বক, ঠিক আছে? এখন প্রতিটা ইলেকট্রনের নির্দিষ্ট ম্যাগনেটিক মোমেন্ট থাকবে। এই ম্যাগনেটিক মোমেন্টটা হচ্ছে এই যে দুইটা গতি থাকতেছে, স্পিন গতি বা ঘূর্ণায়ন গতি, এটার জন্য। এখন যদি এই জায়গাটাতে একটু বোঝার চেষ্টা করো যে ম্যাগনেটিক মোমেন্টটা শূন্য কেন, এখানে তো আমার টোটালটাই হচ্ছে নিউট্রাল হয়ে যাচ্ছে, প্লাস হাফ মাইনাস হাফ, প্লাস হাফ মাইনাস হাফ, তার মানে আমার টোটালটা নেটটা আসতেছে হচ্ছে আমার 0।
তার মানে এখানে আমার ম্যাগনেটিক মোমেন্ট কোনোভাবেই আসবে না, এখানে আমার ম্যাগনেটিক মোমেন্ট কোনোভাবেই আসবে না। আমার কথা বুঝতে পারছো? আমি আবার বলছি এগুলো বইয়ে নাই। এরা হচ্ছে খুবই এটা ঝামেলার। হ্যাঁ, চলে আসি। এরা তীব্র বিজারক। বিজারক, বিজারক মনে রাখার একটা উপায় আমি বলে দিচ্ছি, এখন বুঝবা, এখন একটু হাই লেভেলের পড়াবো। বিজারক মনে রাখার উপায়, যখন দেখবা ধাতু গ্রেটার দেন অর ইকুয়াল অধাতু আছে, তখন সেগুলা হচ্ছে বিজারক। এটা হচ্ছে বিজারক নির্ণয় করার একটা যুগান্তকারী সূত্র। ধাতু গ্রেটার দেন অধাতু হইলে হচ্ছে বিজারক। এখানে অবশ্যই একটা জিনিস রিমাইন্ডে রাখবা, যে এই জায়গায় কার্বন এবং হাইড্রোজেনকে আমরা ধাতু ধরবো, এগুলা অধাতু হইলেও এটাকে আমরা ধাতু ধরে নিব। তাহলে যখনই দেখবা ধাতু গ্রেটার দেন অধাতু হয়ে গেছে, তখনই বুঝবা যে এইটা আমার বিজারক। ঠিক আছে, এরা তীব্র বিজারক। তীব্র বিজারক নির্ণয় করার সূত্র হচ্ছে ধাতু গ্রেটার দেন অধাতু। যেমন মনে করো লিথিয়াম, অ্যালুমিনিয়াম হাইড্রাইড। তাহলে দেখো এই জায়গাটাতে একটু বোঝার চেষ্টা করো, লিথিয়াম ধাতু, অ্যালুমিনিয়াম ধাতু, হাইড্রোজেনকে আমরা ধাতু ধরে নিব, কার্বন এবং হাইড্রোজেনকে আমরা ধাতু ধরে নিব, তার মানে এটা হচ্ছে আমার বিজারক। এখন একটু একটু করে মজার মজার জিনিস শিখবা, এখন আপডেটেড জিনিস শিখবা। ঠিক আছে, ধীরে ধীরে এখন বড় বড় ক্লাসে কিভাবে পড়তে হয় সেটা শিখতে হবে। এরা তীব্র বিজারক সমূহ, এরা ভালো মতো বুঝবা। তাহলে বিজারক কিভাবে নির্ণয় করবো? যে তীব্র বিজারক যখন ধাতুর সংখ্যাটা বেশি হবে, অবশ্যই সেটা সেখানে কি হবে? বিজারক হবে। এরপরে চলে আসি যে এরা শিখা পরীক্ষায় অংশগ্রহণ করে, রং দেখায় বা অংশগ্রহণ করে। এখানেও ব্যতিক্রম আছে, বেরিলিয়াম ও ম্যাগনেসিয়াম বাদে সব জায়গায় একটা করে ব্যতিক্রম আছে। আচ্ছা, এখন সব জায়গায় যদি ব্যতিক্রম থাকে খুবই ভালো কথা, এই জায়গাটা একটু বুঝবা। এই দুইটা ব্যতিক্রম কেন ব্যতিক্রম? কারণ দেখা যায় যে এদের শেষ কক্ষপথে দ্বিতক পূর্ণ আছে, আকার ছোট। কয়েকটা বুঝতে পারবো এদের আকার ছোট, দেখবা শেষ কক্ষপথ দ্বিতক পূর্ণ। এই দুইটা কারণে এদের দেখা যায় যে শিখা পরীক্ষায় কোনো বর্ণ সৃষ্টি করে না। ঠিক আছে, আর এইখান থেকে যখন এদের যোজ্যতা শেলের ইলেকট্রনকে বুনসেন বার্নারে যোজ্যতা শেলের ইলেকট্রনকে উচ্চ উচ্চ স্তরে নেওয়া যায় না। কথাগুলো বুঝবা, খুব সুন্দর দেখা যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি, আমি ছোট্ট একটু স্ক্রিনে দেখতেছি, তারপরেও দেখা যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে। শিখা পরীক্ষায় কেন রং দেখায়? সবাই রং দেখায়, বেরিলিয়াম ম্যাগনেসিয়াম কেন রং দেখায় না? এদের আকার ছোট, শেষ কক্ষপথে দ্বিতক পূর্ণ থাকে। দ্যাটস ওয়াই আকারটা ছোট হওয়ার কারণে ইলেকট্রন নিউক্লিয়াসে অ্যাট্রাকশনটা বেশি হয়, এবং দেখা যায় যে যোজ্যতাশীল ইলেকট্রনকে নেওয়া যায় না। তার মানে এদের এদের আয়নীকরণ শক্তি বেশি, অন্যদের থেকে বেশি, অন্য এস ব্লকের থেকে বেশি। দ্যাটস ওয়াই এখানে দেখা যায় যে যোজ্যতাশীল ইলেকট্রনকে উচ্চ স্তরে নেওয়া যায় না। দ্যাটস ওয়াই এরা অবশ্যই কি করে না বলতে, কি শিখা পরীক্ষা অংশগ্রহণ করে না। এরা দেখা যায়, একটু বোঝার চেষ্টা করবা, এরা অধাতুর সাথে আয়নিক যৌগ গঠন করে, অধাতুর সাথে লিখো আয়নিক যৌগ গঠন করে। ব্যতিক্রম কে? ব্যতিক্রম হচ্ছে বেরিলিয়াম। কেন ব্যতিক্রম? সব জায়গায়, এখানে প্রত্যেকটা জায়গায় ব্যতিক্রম পাবা বেরিলিয়াম। কেন ভাইয়া?
ভাইয়া বেরিলিয়ামের আকার ছোট। কি বললাম? বেরিলিয়ামের আকার ছোট। বেরিলিয়াম আকার ছোট হয়, Be2+ আয়ন সৃষ্টি হয় না। এরপরে এইখানে আরেকটা ব্যতিক্রম আছে, এক্সেপশন। এখানে আরো একটা এক্সেপশন আছে, সেই এক্সেপশনটা হচ্ছে আপনার লিথিয়াম। লিথিয়াম কিন্তু লিথিয়াম প্লাস হয়, লিথিয়াম প্লাস হয় কিন্তু এর চার্জ ঘনত্ব বেশি। দেখেন এর প্রত্যেকটা জিনিস খুবই খারাপ। এই চার্জ ঘনত্ব বেশি থাকার কারণে, ভালো করে বুঝবেন, চার্জ ঘনত্ব বেশি থাকার কারণে, আমি এর আগে বুঝেছিলাম চার্জ ঘনত্ব কি, চার্জ বাই ব্যাসার্ধ। ঠিক আছে, চার্জ ঘনত্ব বেশি থাকার কারণে এরা হচ্ছে পোলার সমযোজী দিবে, পোলার সমযোজী যৌগ হবে, যার কারণে এরা কি হয়, পানিতে কম দ্রবীভূত হয়। পানিতে কম দ্রবণীয়, এরা হচ্ছে পোলার দ্রাবকে দ্রব। ঠিক আছে, লিথিয়ামের যে লবণগুলো আছে এরা পানিতে কম দ্রবণীয়, পোলার দ্রাবক যেটা আছে, ভালো করে বুঝবেন, পোলার দ্রাবক কি কি আছে, অ্যালকোহল, অ্যাসিটন। তাহলে এটা একটু ভালো মতো পড়বেন, পোলার দ্রাবক এখানে দ্রবীভূত হয়। বুঝতে পারছেন? দেখেন প্রত্যেকটা জায়গায় এখানে এমন একটা এটা চ্যাপ্টার যে এখানে আপনি প্রত্যেকটা জায়গা থেকে কোশ্চিন পাবেন। ঠিক আছে, প্রত্যেকটা জায়গা থেকে কোশ্চিন পাবেন, এখানে প্রত্যেকটা জায়গা থেকে কোশ্চিন গুলো আপনাকে অ্যান্সার করতে হবে। তাহলে পোলার সমযোজী যৌগ পানিতে কম দ্রবণীয়, পোলার দ্রাবক অ্যালকোহল বা অ্যাসিটনে দ্রবণীয়, এই জিনিসগুলো একটু ভালো মতো পড়লে ইনশাআল্লাহ আপনার অ্যান্সার চলে আসবে। এই জায়গায় দেখা যাবে যে এদের দ্বিতীয় আয়নীকরণ শক্তি, ভালো করে বুঝবেন, এদের দ্বিতীয় আয়নীকরণ শক্তি অনেক বেশি হয়। কারণ দেখেন, আমি একটু দেখাই আপনাকে, সোডিয়াম প্লাস, এটা আমার প্রথম আয়নীকরণ শক্তি চলে গেছে, তার মানে 1s2 2s2 2p6 সবগুলা ফুলফিল, মানে এটা অষ্টক পূর্ণ আছে, এই যে অষ্টক পূর্ণ আছে। আর একটা অষ্টক পূর্ণ মৌল থেকে বা অষ্টক পূর্ণ আয়ন থেকে, আপনার অষ্টক পূর্ণ আয়ন থেকে আয়ন অথবা মৌল থেকে, আয়ন অথবা মৌল থেকে ইলেকট্রন বের করা খুব কষ্টের, ইলেকট্রন বের করা প্রায় অসম্ভব, মানে অনেক কষ্টের। আপনি এটা বুঝেন, যদি ইলেকট্রন বের করাটা অনেক কষ্টের হয়েই থাকে, আচ্ছা আসতেছি দ্বিতীয় আয়নীকরণ শক্তি আসতেছি, যদি এখানে ইলেকট্রন বের করাটা অনেক কষ্টের হয়েই থাকে, তার মানে আপনি দেখেন তো আপনার বাসায় সবাই ফুলফিল আছে, সেটা আছে, ঠিক আছে, দেখেন একটু বোঝার চেষ্টা করেন, আগে দ্বিতীয় আয়নীকরণ শক্তিটা বুঝাই। দেখেন সোডিয়াম 1s2 2s2 2p6 3s1। এখন দেখেন এই যে এই ইলেকট্রনটা গেল, এই ইলেকট্রনটা গেল না, এটা হচ্ছে প্রথম আয়নীকরণ শক্তি, প্রথম ইলেকট্রনটা যে গেটে, এই প্রথম ইলেকট্রনটা যাওয়াকেই বলা হচ্ছে প্রথম আয়নীকরণ শক্তি। তার মানে ওইটা চলে যাওয়ার পর এটা চলে যেতে যে পরিমাণ শক্তি লাগবে সেটা হচ্ছে প্রথম আয়নীকরণ শক্তি। দ্যাট মিনস প্রথম ইলেকট্রনটা চলে যাওয়ার পর যেটা শক্তি লাগবে প্রথম আয়নীকরণ শক্তি। দ্বিতীয় আয়নীকরণ শক্তি 1s2 2s2 2p6। যদি দেখো এই আয়ন থেকে এই জায়গা থেকে একটা ইলেকট্রন যাচ্ছে, এই জায়গা থেকে একটা ইলেকট্রন যাচ্ছে, তার মানে এইখানে হবে হচ্ছে Na2+, যদি এটা সম্ভব না, এটা প্রায় অসম্ভব, প্রায় অসম্ভব।
কারণ সে তার স্থিতিশীলতা নষ্ট করতে চাইবে না, সে অষ্টক পূরণ হয়ে গেছে। এরপরে চলে আসি, তাহলে আসবে 1s2 2s2 2p, এই যে একটা ইলেকট্রন গেল 2p5, এটা হচ্ছে দ্বিতীয় আয়নীকরণ শক্তি। আবার যদি এই জায়গা থেকে আরেকটা ইলেকট্রন যায় সেটা হবে তৃতীয় আয়নীকরণ শক্তি। আমার কথা বুঝতে পারছো? একটা একটা করে আয়নীকরণ শক্তি হবে। আমার কথা কি বোঝা গেছে? আয়নীকরণ শক্তি প্রথম দ্বিতীয় তৃতীয়, কথা কি ক্লিয়ার? আবিদুর রহমান, কথা ক্লিয়ার? তার মানে এই যে এইটা যে আছে এটা একটা স্টেবল অবস্থা, স্টেবল অবস্থা। এই স্টেবল অবস্থাটাতে ভালো করে বুঝবা, এই স্টেবল অবস্থা থেকে আনস্টেবল হইতে চাইবে না, স্টেবল অবস্থা থেকে ইলেকট্রন নিয়ে যাওয়া খুবই টাফ। দ্যাটস ওয়াই এই সোডিয়াম 2+ প্রায় অসম্ভব, সোডিয়াম 2+ প্রায় সম্ভবই না। কথা বুঝতে পারছো? এই সোডিয়াম 2+ যদি করতে চাও, দেখা যায় যে 4600 কিলোজুল পার মোল এনার্জি লাগবে, এনার্জি লাগবে যদি তুমি সোডিয়াম 2+ করতে চাও, দ্বিতীয় আয়নীকরণ শক্তি যদি করতে চাও। এটা অস্থিতিশীল বা অস্তিত্বহীন, এটা হচ্ছে আনস্টেবল। আমার কথা বুঝতে পারছো? কথা বোঝা গেছে?